ভারতবর্ষের টার্গেট ছিল 9টা-10টা লঞ্চ প্যাড, তারা গুড়িয়েছে। ভারতবর্ষের প্রয়োজন ছিল, তারপর একটা জায়গাতে আঘাত করার দরকার ছিল না। এই যে ওই জোনাকি পোকার মতন হাজার হাজার ড্রোন ওড়াচ্ছে রোজ, তখন ভারতবর্ষ কি করেছে? প্রথম সেই ড্রোনগুলোকে উড়িয়েছে। তারপর কি করেছে? তারপর সে যেটা করেছে সেটা হচ্ছে ড্রোনের যে লঞ্চ প্যাডগুলো ছিল সেগুলোকে উড়িয়ে দিয়েছে। ভারতবর্ষ কোথাও একটাও হামলা করেনি। প্রথম থেকে বলেছিল যে ভারতবর্ষ কোনো মিলিটারি ইনস্টলেশনেও হামলা করবে না, ভারতবর্ষ কোনো নাগরিকদেরও কখনো টার্গেটে আনবে না। তাহলে ভারতবর্ষের যুদ্ধের কোনো জায়গা ছিল না। ভারতকে খোঁচালে বলেছে গুলি করলে গোলা মারবো, তুই গুলি কর তো গোলা খাবি, গুলি না মারলে তোকে গোলা মারবো কেন আমি? এটাই আমার ভারতবর্ষের কালচার। আর শুনুন, বড় দেশের নেতারা, যারা দেশের বড় বড় নেতা হয়, হ্যাঁ, তারা সবসময়, মানে বড় বড় দেশ যারা, তাদের রাষ্ট্রনায়করা সবসময় তারা ভাবে যে যুদ্ধ শুধু তাদেরই অধিকার। আফগানিস্তানের গায়ে, আফগানিস্তান যদি কখনো, আফগানিস্তানের একজন সন্ত্রাসবাদী যদি কখনো আমেরিকার কোনো ইনস্টলেশনে হিট করে, আমেরিকার ওপর যদি কোনো আক্রমণ করে, তখন আমেরিকা পুরো আফগানিস্তানটাকে শেষ করে দিতে পারে। আর ভারতবর্ষের মানুষ যদি রক্তাক্ত হয়, তাহলে তারা মিডিয়েটারের কাজ করে। এটা পৃথিবীতে বারবার হয়েছে। এই যে কিছু লোকের এখন ইন্দিরা গান্ধীকে মনে পড়ছে, কিছু লোকের এখন ইন্দিরা গান্ধীকে মনে পড়ছে, 71-এর ইন্দিরা গান্ধীকে। তার মানে এই দলটা, ইন্দিরা গান্ধী গত হয়েছেন, আমি 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 আই রেসপেক্ট দ্যাট লেডি রিয়েলি মাচ, মানে অনেক আমরা তাকে, আমি তাকে শ্রদ্ধা করি ব্যক্তিগতভাবে। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ইন্দিরা গান্ধীর পর কংগ্রেসে আর ইন্দিরা গান্ধীর মতন কোনো নেতা তৈরি হয়নি, তাই তাদের ইন্দিরা গান্ধীকে মনে পড়ে। আমি একবার আপনাকে প্রশ্ন করি, আমরা তো কখনো প্রশ্ন করিনি যে বোম্বাইতে যে ব্লাস্ট হলো, যাতে 200-250 কাছাকাছি মানুষ মারা গেল, তারপর তারা আমেরিকার দিকে, পাকিস্তানের দিকে একটা ঢিল চড়েনি কেন? প্রধান আসামি দাউদ এরপরে পাকিস্তানের আর্মি শেল্টারে চলে যাওয়ার পর তাকে কতবার আনার চেষ্টা করেছে, তখন তাদের ইন্দিরা গান্ধীকে মনে পড়েনি কেন? আমি এই প্রশ্নটাও আজকে রাখছি না যে 26/11 হওয়ার পরে সেখানেও প্রায় 160-170 জন আমাদের ভারতীয় মারা গেছেন। সেই ভারতীয় মারা যাবার পর, হ্যাঁ, তারা পাকিস্তানের দিকে তাকিয়ে, হ্যাঁ আচ্ছা বললাম না আর কিছু বাজে কথা, কিছুই করেনি তারা পাকিস্তানকে। এই যারা বলে এসবগুলো বাজে কথা, এগুলো হচ্ছে বাম ন্যারেটিভস। এদের ব্যাপারটা শুনুন, ভারতবর্ষ কখনো আমেরিকার সাহায্য নেয়নি ইন্দিরা গান্ধীর সময়। কারণ কি? কারণটা হচ্ছে ভারতবর্ষ রাশিয়ার সাহায্য পেত। পৃথিবীটা দুটো ভাগে ভাগ ছিল, দুই বৃহৎ শক্তি, একজন পাকিস্তানকে সমর্থন করবে, একজন রাশিয়া, একজন ইন্ডিয়াকে সমর্থন করবে। এটাই ছিল সেই সময়কার রুল। তো এখনো কিছু বৃহৎ দেশ, বৃহৎ শক্তি, তাদের সঙ্গে আমাদের বিভিন্ন সমঝোতা চলে, বিভিন্ন বিজনেস চলে, বিভিন্ন সমস্ত কিছু চলে। তো তাদের ফলে কিছু কিছু জায়গায় তাদের সঙ্গে আলোচনা করতে হয়। দেখুন আজকে ইউএনও আছে, ন্যাটো আছে, আরো বিভিন্ন বিভিন্ন সমস্ত এই ধরনের, যেগুলো, যেখানে পৃথিবীর বড় বড় দেশগুলোকে নিয়ে G5, G10, G20 এসব বিভিন্ন রকম বিষয় আছে। তাদের সেই দেশগুলোকে নিয়ে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, তাদের কথা শুনতে হয়। তাহলে আজকে বিশ্বের বাণিজ্যের দপ্তরে আপনি তো থাকবেন না বিশ্ব বাণিজ্যে, এগুলো তো মানতে হবে আপনাকে। ভারতবর্ষ একটা গ্রোয়িং ফিগার, সেই গ্রোয়িং ফিগারটা রাখতে গেলে সেগুলোকে মেনে চলতে হবে কিছু কিছু। কিন্তু ভারতবর্ষ কখনো নতজানু হয়নি, বলে দিয়েছে পরিষ্কার যে সেসব ক্ষেত্রে আমরা কারোর সঙ্গে কথা বলবো না। ট্রাম্প বলুন না বলুন, তারা বলে দিয়েছে কথা বললে শুধু পিওকে নিয়ে আর সন্ত্রাসবাদ নিয়ে কথা বলবো, আর কোনো বিষয়ে কথা বলবো না। এসব কেন বলেন? পৃথিবীর কোন দিন যুদ্ধ, এই যে ইসরায়েলের সঙ্গে আজকে ধরুন এর যুদ্ধ হচ্ছে, কি বলে আমাদের প্যালেস্টাইন, না ইসরায়েল, সরি ইসরায়েল না, রাশিয়ার সঙ্গে আপনার ইউক্রেনের যুদ্ধ হচ্ছে। তো সেখানে কি রোজ সকালে 7টা থেকে উঠে বোমা নিক্ষেপ শুরু হয়, রাত্রি 9টার পর বন্ধ হয়ে যায়? ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ রোজ সকালে শুরু হয়, অফিস যাওয়ার মতো সকাল 10টায় শুরু, বিকেল 5টায় যুদ্ধ শেষ। এরকম তো হয় না। অপেক্ষা করুন। শুনুন, যারা এসব করছে আমি তাদের উদ্দেশ্যে বলবো একটু অপেক্ষা করুন, পট করে ফটফট করে থুতু ফেলবেন না।
তারপরে ওই থুতুগুলো আবার চাটতে হবে। সুনিতা, একটা প্রশ্ন আসছে, আপনি পুরো বিষয়টা ব্যাখ্যা করলেন, আমি এই প্রসঙ্গে বলবো প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে অনেকে একটা প্রশ্ন করছেন যে 26/11 ঘটনার পরে আজমাল কাসাবকে যেমন ধরা হয়েছিল, সেক্ষেত্রে এই মানে জঙ্গি নিধন। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আজমল কাসাবকে ধরা হয়েছিল, কয়েক হাজার প্লেট বিরিয়ানি খাওয়ানো হয়েছিল, আপনারা তারপর তাকে ফাঁসি দিয়েছেন। আমরা ধরে নিচ্ছি যে এই 4জন জঙ্গিকে আমরা ধরতে পারিনি। আচ্ছা, আপনার কাছে কোন জঙ্গিটা দামি, মাসুদ আজহার না এই যারা 26 জনকে গুলি করলো? জঙ্গিদের আকার আকা, না ওই যে লোকটা একটা পাপেট? এরা এরা প্র্যাকটিক্যালি ফিদাইন, এরা মরে গেলে কি যায় আসে। আজকেও দেখছিলাম বোধহয় কাশ্মীর বর্ডারে 3-4 জন জঙ্গির মাথা খুলি উড়িয়ে দিয়েছে ইন্ডিয়ান আর্মি। তো আমরা যদি বলতাম, যদি মনে করতাম, বলতাম ওই 4টে লোকই ছিল যারা পুলওয়ামা কাণ্ডের দিন এসেছিল, আপনি চিনতে পারতেন না। কিন্তু দেশ এটা বলেনি। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কাকে মারবেন। আপনি বোরে মারবেন না, আপনি রাজা মারবেন। তারা আঘাত এনেছিল বাজার মাসুদের বাড়ির ভেতর। ওর সৌভাগ্য যে ও ছাড়া বাড়ির বাকি 10টা-12টা লোক মরে গিয়েছে, ও বেঁচে গেছে। এই যে তফাৎটা, আপনাকে এটা চিহ্নিত করতে হবে যে 4টে বন্দুকধারীকে মারবেন না ম্যান বিহাইন্ড দ্য গান তাদের মারবেন। ভারতবর্ষের লক্ষ্য হওয়া উচিত, সাধারণ মানুষের লক্ষ্য হওয়া উচিত, একটা কাসবকে ফাঁসি দিয়ে কাসব যে শেষ করা যায়নি সেটা তো এই 4টে বন্দুকধারী প্রমাণ করে দিয়ে গেছে। তাহলে যারা এদের স্রষ্টা, কিল দেম ফার্স্ট। একদমই। সেটা ডোনাল্ড ট্রাম্প যে প্রেস বিবৃতি দিলেন, তা থেকে সেখানে তাকে বলতে শোনা গেল যে কাশ্মীরকে নিয়ে 1000 বছর পুরনো সমস্যা। তিনি বলছেন যে এই আমি ডোনাল্ড ট্রাম্পকে বেশ দেখতে মজা লাগে, ওর কথা শুনতে মজা লাগে, সব বিষয়ে একমত নয়। এখন একটা বৃহৎ দেশের রাষ্ট্রপ্রধান, চট করে মন্তব্য করা মুশকিল, কিন্তু হ্যাঁ এটা মনে রাখবেন, আমরা 140 কোটি দেশবাসী, আমরা নিশ্চয়ই অনেক কিছু প্রোটোকল সিস্টেম মেনে চলবো, কিন্তু এটাও বিশ্বাস করি মোদিজির ভারতবর্ষকে ডোনাল্ড ট্রাম্প এত সহজে চমকাতে পারবে না। কারণ আমেরিকার ওপর যদি ভারতবর্ষ কিছু অংশে নির্ভরশীল হয়ে থাকে, তাহলে ওদেরও ব্যবসা অনেক কিছু ক্ষেত্রে আমাদের ওপর নির্ভরশীল। ঠান্ডা পানীয় যদি আমরা বন্ধ করে দিই, বিশ্বের 2টো বৃহত্তম ঠান্ডা পানীয় কোম্পানি লালবাতি জ্বলে যাবে। এগুলো মাথায় রাখতে হবে। তো ওইসব উনি কি বলছেন না বলছেন, ওরা এরম বলে। যখন পোখরানে বোমা বিস্ফোরণ হয়েছিল, আমরা পারমাণবিক টেস্ট করেছিলাম অটল বিহারী বাজপেয়ী এর সময়, সেই সময় তার কয়েকদিনের মধ্যে পাকিস্তানও আরেকটা টেস্ট করে। 2টো দেশকেই তারা ফাইন্যান্সিয়ালি ব্যান করেছিল আমেরিকা। আপনি বলতে পারবেন ভারতবর্ষের সেই ব্যানটা কবে উঠেছিল? কেউ বলতে পারবে না। রাতের অন্ধকারে কখন উঠে গেছে কেউ বলতে পারবে না। কিন্তু পাকিস্তানের উঠতে সেটা সময় লেগে গেল, বহু বছর বা দশক হতে পারে। যখন লাদেন যখন টুইন টাওয়ার উড়িয়ে দিল, পাকিস্তান যখন তাদের ওখানে বেস করতে দিল, তখন থেকে ফাইন্যান্সিয়াল ব্যান তুললো। এই যে বিষয়গুলো, অতএব উনি কি বলে যাচ্ছেন সেটা কোনো ব্যাপার না। ভারতবর্ষের মার্কেট, হ্যাঁ, ওনার গাড়ি কোম্পানিগুলো অনেক লাটে উঠে যাবে, এটা আমার থেকে মোদিজি ভালো জানেন। হ্যাঁ, সব কথা সব জায়গায় বলেন না। বহু লোক আছে সকালে ঘুম থেকে উঠিলাম বলে ফেসবুক করে, মোদিজি সেরাম করেন না। মোদিজি কথা কম বলেন, মুশকিল, এটা আবার মুশকিল। বলছে মোদিজি সাংবাদিক ফেস করেন না, হ্যাঁ একটা রাগ। আবার মোদিজি এখন শুধু টিভিতে বাতেলা মারছে, এই আবার একটা ন্যারেটিভ। হ্যাঁ, এই যে সমস্যা, এগুলোর কোনোটাতে পাত্তাও দেয় না। হি ইজ ডুইং হিজ ওন জব। আর তাতে আমরা ভারতবাসী, আপনি ভেবে দেখুন আপনি ভালো আছেন কিনা। সুনিতা, একদমই আমি বলবো বামেরাও একযোগে একটা প্রশ্ন তুলছে যে 1947-এ পাকিস্তানের জন্মের আগে কিসের সমস্যা ছিল। দ্বিতীয় প্রশ্ন, দ্বিপাক্ষিক বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে নাক গলাবার অধিকার কে দিয়েছে? না, ঠিকই বলেছে। ডোনাল্ড ট্রাম্প কেন নাক গলাবে? এখানে নাক গলানোর কথা ছিল জার্মানের কার্ল মার্কস, হ্যাঁ, তারপরে লেনিন, যুদ্ধ নয় শান্তি চাই বলবে স্ট্যালিন, হ্যাঁ এরা বলবে।
আমেরিকার লোক কেন নাক গলাবে? ঠিকই বলেছে ওরা। আমি প্রশ্ন করতে চাই, ওরাও তো যুদ্ধ নয় শান্তি চাই বলছে। লেনিনও বলছেন যুদ্ধ নয় শান্তি চাই, কার্ল মার্কসও বলছেন যুদ্ধ নয় শান্তি চাই, স্ট্যালিনও বলছেন যুদ্ধ নয় শান্তি চাই, মাও সেতুংও বলছেন যুদ্ধ নয় শান্তি চাই, ডোনাল্ড ট্রাম্পও তো বলছে যুদ্ধ নয় শান্তি চাই। তো শান্তির ছেলেদের এই নিয়ে রাগ করার কি আছে? এদের রাগ করার তো কোনো কারণ নেই। এ তো ডোনাল্ড ট্রাম্পেরও যা ভাষা, হ্যাঁ, এখানকার সুজন চক্রবর্তীরও তো সেই ভাষা, আলাদা তো কিছু নেই, এ তো একই ভাষা, আলাদা আছে? সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দাবি মেনে নেওয়া ছাড়া উপায় নেই, কারণ ভারত প্রায় $200 বিলিয়ন আমেরিকায় এক্সপোর্ট করে। আমেরিকার সাথে কোনো দরদাম করার অবস্থায় ভারত এই মুহূর্তে নেই। আমরা তেলের মার্কেটে কিন্তু আমেরিকার কাছে মাথা নত করিনি। তেলের বাজারের আমেরিকার এমবার্গো থাকা সত্ত্বেও, অন্য দেশের এমবার্গো থাকা সত্ত্বেও, আপত্তি থাকা সত্ত্বেও, পৃথিবীর অনেক বৃহৎ শক্তির আপত্তি থাকা সত্ত্বেও, যেখান থেকে আমরা সুবিধাজনক অর্থে পেয়েছি আমরা সেখান থেকে নিয়েছি। একতরফা দালালি ওরা এতদিন দেখে এসছে অন্যদের রাজত্বে, একতরফা দাদাগিরি। এখন সেটা হয় না, এখন সেটা হয় না। আর বামেরা কেন বলবে? যাদের টোটালটাই ইম্পোর্টেড মাল, ওরা ওরা পুরো ইম্পোর্টেড, ওদের কোনো দেশীয় প্রোডাক্ট নেই, ওদের কোনো দেশীয় প্রোডাক্ট। জ্যোতিবাবু সেও বাংলাদেশ, সেও নিজের দেশের নয়, আমার দেশের নয়। তো ওদের যত নেতা সব ইম্পোর্টেড হয়। ওদের আদর্শ হচ্ছে চীনের, ওদের আদর্শ হচ্ছে জার্মানের, ওদের আদর্শ হচ্ছে রাশিয়ার। হ্যাঁ, ওরা কথা বলবে এই দেশে, রাশিয়ার লোক কথা বলবে, রাশিয়ার ভাষায় কথা বলবে, জাপানি ভাষায় কথা বলবে, জার্মান ভাষায় কথা বলবে, চাইনিজ ভাষায় কথা বলবে। আমেরিকান কেউ বললে দোষ। এ কেমন কথা? এ কেমন কথা? আসলে আপনি আন্তর্জাতিক বাজার নিয়ে যখন আলোচনা করছেন, ঠিক সেই আবহে দাঁড়িয়ে বামেরা বলছেন যে আমেরিকার মার্কেটের ওপরে নির্ভরশীল ভারতবর্ষ আইটি জবসের ক্ষেত্রে। তাছাড়া এতে বিজেপিরই লাভ, কারণ পাকিস্তান আবারও সন্ত্রাস চালাবে, তাতে বিজেপির লাভ। ক্ষতি কি? মোদির কাছেও এই ডিলেই লাভ। কি বলবেন? আমি বুঝতে পারলাম না আপনি কোন ভাষায় প্রশ্ন করলেন, কি লাভ কি ক্ষতি, সত্যি আমি বুঝতে পারলাম না। আরেকবার যদি বুঝিয়ে বলেন আমার বলতে সুবিধা। বামেরা বলছেন যে পাকিস্তান আবারও সন্ত্রাসবাদী হামলা চালাবে ভারতবর্ষের উপর। চালাবে তো, চালাবে তো, হ্যাঁ আমিও বলছি চালাবে, আমি বলছি চালাবে। যারা 3 দিন আগে অব্দি বলেছিল যে পাকিস্তানের ব্যাপারে আমাদের লাইন পরিষ্কার, কোনো তাদের সঙ্গে কম্প্রোমাইজ নেই, 3 দিন বাদে তারা মিছিল করেছে যুদ্ধ নয় শান্তি চাই। এইটা যখন আজকে পাকিস্তানের লোকেরা দেখবে, যে পাকিস্তানে বসে যখন দেখবে ভারতবর্ষে পাকিস্তান সাপোর্টার এত আছে, তখন তো ওরা আবার হামলা চালাবে, ওরা তো করবে। এই ভারত বিদ্বেষীরা যতদিন ভারত ভূমিতে থাকবে। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, এই যুদ্ধ নয় শান্তি চাই শুধু পশ্চিমবঙ্গের মানুষ চাইছে, উত্তরপ্রদেশ চাইছে না? আচ্ছা ছেড়ে দিন, উত্তরপ্রদেশে সব আনপড় গাওয়াররা থাকে। আচ্ছা দক্ষিণ ভারতের লোকেরা যারা শিক্ষিত তারা চাইছে না তো, তারা তো কেউ রাস্তায় বেরোচ্ছে না যুদ্ধ নয় শান্তি চাই বলে। তাহলে কি ওরা অশান্তির পক্ষে? সারা পৃথিবী সারা ভারতবর্ষ অশান্তির পক্ষে, শুধু পশ্চিমবঙ্গের কটা শেকু আর মাকু তারা শান্তির দূত? হ্যাঁ, তারা সব ফেয়ারি টেল? আপনি আমায় বলুন না। এরা আসলে দেশ বিরোধী। আমি আপনাকে বলছি, যারা বলেছিল ইয়ে আজাদি জুটা হ্যায়, তারা বলছে স্বাধীন ভারতবর্ষে এটা আমাদের অধিকার। হ্যাঁ, একটা সময় যারা ভারত চীন যুদ্ধের সময় চীনকে সমর্থন জানিয়েছিল, তারা আজকে ভারতবর্ষের কথা বলবে? এই যে শান্তির যে মিছিল, সেখানে একদম গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র একদম ব্রাত্য বসুর গাড়ির তলায় যাওয়া পড়েছিল ইন্দ্রানুজ রায়, তাকেও দেখা গেল প্রতিনিধিত্ব করতে। কি বলবেন? ওই তো সবই একই, এদের আসল দাঁত নখ তো বেরিয়ে পড়েছে। হ্যাঁ, আমি এদের কাউকে চিনি না, কিন্তু হ্যাঁ এরা যে আসলে সমাজের ক্যান্সার, এরা দেশ বিরোধী, এরা দেশ বিরোধী। এরা যদি কোনো মানে ওই লেফটিস্ট কান্ট্রিতে বাস করতো, তাহলে এদের বহুদিন আগেই ফায়ারিং স্কোয়াড হয়ে যেত।
এদের বহুদিন আগে ফায়ারিং স্কোয়াড, ওরা যে নীতিতে বিশ্বাসী সেই নীতিতে বিশ্বাসী কোনো দেশে থাকলে অনেক দিন আগে ওকে ফায়ারিং স্কোয়াডের সামনে ওদেরকে দাঁড় করিয়ে দিত। কালকে যারা ছিল তারা কি বলছিল? আমরা অন্যায়ের পক্ষে, আমরা পাকিস্তানের পক্ষে, আমরা সন্ত্রাসের পক্ষে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? বলছে পাকিস্তানকে কেন জল দেবে না? বলছে কখন? যখন আমাদের সবাই জল তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে 40 ডিগ্রি টেম্পারেচারে, তখন এত কাঁদছে। ওই 26টা ভারতবাসীকে যখন মেরে খুন করে তাদের মৃতদেহগুলো কফিনে করে এলো, এক গাছা বেলফুলের মালা নিয়েও তো যাওনি সোনা তোমরা, তাই না? তিনটে বাঙালি মূল্য, দুটো রজনীগন্ধার স্টিকও তো নিয়ে যাওনি না? হ্যাঁ, একটা শব্দ মুখ দিয়ে খরচ করনি, যদি করে থাকো সেখানেও মোদির চক্রান্ত দেখেছ। তোমরা হচ্ছে আস্তিনের সাপ, তোমাদের মাথা গুঁড়িয়ে দেওয়াই উচিত।